হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে যে LARR বিল 2015 কমপ্লিট করে ফেলেছি। আজ আমাদের নতুন টপিক শুরু করার কথা। এটা আমাদের পঞ্চম টপিক হিসেবে আমরা পড়ছি আজ এগ্রিকালচারাল ল্যান্ড লিজিং অ্যাক্ট 2016। ওকে, যে এটা কিন্তু এমন নয় যে এটা অ্যাক্ট অলরেডি পাস হয়ে গেছে, এটা প্রিপেয়ার করা হয়েছে, এটাকে মডেল অ্যাক্ট হিসেবে প্রিপেয়ার করা হয়েছে। যদি এটা করা হয় তো কেমন হয়, এটা এক ধরনের বিল হিসেবে বলা যায়, যেহেতু হচ্ছে কি যে প্রিপেয়ার করা হয়েছে, নীতি আয়োগের মানে তৈরি করেছে। এটা টি হক কমিটির যে রিকমেন্ডেশনস আছে সেই হিসেবে নীতি আয়োগ এটাকে প্রিপেয়ার করেছে। আচ্ছা, চলো দেখা যাক যে কি কারণে এটা এই অ্যাক্টটাকে আনলো। কারণ কি, কিছু প্রদেশ আছে মণিপুর, বিহার, কেরালাতে ল্যান্ড লিজ মানে কি, তোমার কাছে জমিটা আছে, তোমার মালিকানায়, তোমার রেকর্ডে আছে, আমি তোমাকে কিছু পয়সা দিলাম, তুমি আমাকে জমিটা কিছু 1-2 বছরের জন্য ধার দিলে, এটা তুমি এগ্রিমেন্ট করে হলো, তো এটাকে বলা হয় লিজিং। তো এই বেশ কিছু প্রদেশ আছে যেখানে কিন্তু ল্যান্ড লিজিং কিন্তু অ্যালাউ নেই। তার মানে কি, তো মানে কি যে এগ্রিমেন্ট করে যে হচ্ছে কি যে আমি এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি করতে যাচ্ছি, তো আমি পাচ্ছি না, কারণ কি আমি ল্যান্ড লিজই নিতে পারছি না। তার মানে কি প্রোডাক্টিভিটি কম হবে। কেউ কি জমিটা ফেলেই রাখে, সে কেউ ফেলে রাখার থেকে আমার কাছে দিক, আমি হচ্ছে কাজ করি, কিছু পয়সা আমি দিয়ে দিই, আর হচ্ছে কিছু প্রোডাক্টিভও ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিও হতে থাক। এটা কারণ। আরেকটা ব্যাপার কি, যে এই করে যে ল্যান্ড লিজিং না হয়ে মানে ল্যান্ডের কনসলিডেশন হচ্ছে না। আচ্ছা, কনসলিডেশন যে আমি কথাটা বলেছি, প্লিজ আমার হচ্ছে প্রিভিয়াস লেকচারগুলো ফলো করো, সেখানে কিন্তু ল্যান্ড কনসলিডেশন কী জিনিস সেটা কিন্তু আমি বলে আসছি, ঠিক আছে? আচ্ছা, এবার দিন দিন জমির যা দাম আছে তাতে অনেক মার্জিনাল ফ্যামিলিতে মানে কি যে ফার্মাররা আছে, বা আরও ছোট ধরনের মানে কি মাইক্রো মানে কি কী বলবো, মার্জিনাল ফার্মার বলছি তো মাইক্রো ফার্মার বলে দিলাম, তো খুব ক্ষুদ্র যারা কৃষক আছে তারা কিন্তু জমি কিনতে পারবে না। তো তারা যাতে ইকোনমিক অ্যাক্টিভিটি করে যাতে লাভবান হতে পারে, তাদের জন্য এই একটা দরকার, একটা আনা দরকার। এই কারণে 2016 সালে হচ্ছে কি এই মডেল অ্যাক্ট হিসেবে আনার চেষ্টা করা হয়, যে মডেল ল্যান্ড লিজিং অ্যাক্ট 2016। আচ্ছা, অবজেক্টিভ কি, ল্যান্ডের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করা, ল্যান্ডের কনসলিডেশন করা, যেটা কিনা আমরা আগেরবার দেখি যে ল্যান্ডের ফ্র্যাগমেন্টেশন একটা বড় প্রবলেম, যে একটা বড় ইন্ডাস্ট্রি দাঁড় করার জন্য, এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি দাঁড় করানোর জন্য। এবার মানে কি এই মডেল এই লিজিং অ্যাক্ট যদি না আসে না, তাহলে ইনফর্মালভাবে হচ্ছে যে ল্যান্ড লিজিং হবে, এগ্রিমেন্ট মানুষ করবে না। আমার কাছে জমি আছে, কেউ আমার কাছে চাইলো, তো আমি ঠিক আছে আমি দিয়ে দিলাম, পয়সা নিলাম, ঠিকই, তো 2 মাস পরে আমি লাথ মেরে উঠিয়ে দিলাম, কারণ কোনো এগ্রিমেন্ট হয়নি। তো আমি চাইলে যখন চাইলে তখন আমি মানে কি যে উঠিয়ে দিতে পারি, জবরদখল করতে পারি, কেউ কিছু বলার নেই। তো এটা একটা প্রবলেম। তার মানে বাধ্যতামূলকভাবে কিন্তু একটা রিস্কের মধ্যে ঠেলে দিচ্ছে কৃষকদেরকে, ঠিক আছে? তো আর কনসলিডেশন হচ্ছে না, এটা তো বুঝতেই পারছো ব্যাপারটা। এই হচ্ছে যাতে কি না লিগালাইজ হয়, ফার্মারের ইনকাম বাড়ে, সোশ্যাল ইকুয়ালিটি আসে, সঙ্গে হচ্ছে কি যে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি আসে। এটা আর ইনফর্মাল মানে কি যে ল্যান্ড লিজিংটা যেন বন্ধ করা যায়, এই হচ্ছে অবজেক্টিভ। তাহলে কি বললাম, কি কারণে একটাকে নিয়ে আসবো, অবজেক্টিভ কী কী আছে, এবার আসবো আমরা স্পেশাল কিছু ফিচারের মধ্যে আসবো। আচ্ছা, তো 1 নম্বর কথা কি, এই অ্যাক্টের দ্বারা ল্যান্ড লিজিংকে লিগালাইজ করা হচ্ছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যে কি বলে, যে ল্যান্ড লিজ নিচ্ছে তার কিন্তু পার্মানেন্টভাবে সেই জমির ওপর মানে কি কোনো রাইট থাকবে না, শুধুমাত্র ওই মানে কি যে ল্যান্ড লিজে দিচ্ছে তারই মালিকানা থাকবে। থার্ড পয়েন্ট, যে ল্যান্ড লিজে নিচ্ছে এগ্রিমেন্ট করে, শুধুমাত্র ওই ডেট পর্যন্তই তার মানে কি যে দখল থাকবে, এর বাইরে কিন্তু সেই এগ্রিমেন্টের কোনো দাম থাকবে না, কারণ সেখানে সময়সীমা উল্লেখ করা আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা 4 নাম্বারটা, যে স্পেশাল ল্যান্ড ট্রাইব্যুনাল তৈরি করা সিভিল কোর্টে, যাতে কি না এই ল্যান্ড লিজিং সম্বন্ধীয় কিছু যদি মানে কি যে প্রবলেম হয় কোনো, তখন সেটাকে যেন মানে কি যে নিষ্পত্তি করা যায়, কোনো একটা ডিসপুট যদি হয় তো সেটাকে যেন রিজলিউট করা যায়। 4টা পয়েন্ট হয়ে গেল। 5th পয়েন্ট হচ্ছে কি, যে এই ল্যান্ড লিজিংয়ে কিন্তু ব্যাংক লোন দেবে, সে অ্যামাউন্ট যতই কম হোক না কেন বা বেশি হোক না কেন,
সাধারণত কমই হবে। লিজের মধ্যে জমি, সিকিউরিটি নাই, শুধুমাত্র হচ্ছে কি এগ্রিমেন্ট নিয়ে কী করবে ব্যাংক? কিছু করতে পারবে না। জমির দলিল তো হচ্ছে কি যে মালিক তার কাছে, সে তো একটা এগ্রিমেন্ট করে দিয়েছে, ওরা কিছু করতে পারবে না। কিন্তু প্রভিশন রাখলো যে ব্যাংক চাইলে লোন দিতে পারে, সেটা অ্যামাউন্ট কম হোক কিন্তু দিতে পারবে। এই ছিল বেশ কিছু যে অ্যাক্টের প্রভিশন। আচ্ছা, আরেকটা বলা উচিত এখানে কিন্তু যে কিছু কিছু লিজিং অ্যাক্ট মানে কি এখানে ক্লজ আছে যে ইনফাইনাইট সময় পর্যন্ত কিন্তু আর মানে কি যে লিজ নেওয়া যাবে, এই কথাটা কিন্তু ক্লজ বলে আছে। এবার আমি বাধ্য, আমার কাছে টাকা নেই, খুব আর্জেন্ট টাকা দরকার, আমি তো ল্যান্ড লিজেই দেবো ইনফাইনাইট টাইমের জন্য, যতদিন খুশি। হ্যাঁ, ও মাসে মাসে মানে বছর বছর পয়সা দিয়ে থাকবে। হ্যাঁ, এরকমভাবে এগ্রিমেন্ট করা নিল যে চাইলে তুমি এটা অ্যালো করতে পারবে, প্রতি বছর বছর তুমি একটা টাকা দেবে, এবার যতদিন খুশি তুমি নিতে পারো, এরকম যতদিন খুশি তুমি নিতে পারো, এইভাবেও তুমি এগ্রিমেন্ট করতে পারো। তাহলে কি একটা সময় 5 বছর 10 বছর পর কিন্তু যে ল্যান্ড লিজে নেবে না, সেই এবার রাইট দাবি করতে থাকবে না, এটা আমি 10 বছর ধরে আমি দখলে আছি। হ্যাঁ, তো হচ্ছে কি যে মানে কি গ্রামের দিকে একটা কথিত আছে, 7 ডিগ্রি 1 দখল। মানে আমি 10 বছর ধরে যদি আমি সেখানে দখল নেই না, আর সঙ্গে যদি আমি যে ক্লেম করি যে আমি টাকা দিয়েছি, আমাকে জমি বিক্রি করার কথা ছিল কিন্তু করছে না ও, এই কথা আমি ক্লেম করে বসলাম। আচ্ছা, তো এবার যে লিজ দিয়েছে সেই মানে কি বেচারা কি বলবে যে দেখো আমি এগ্রিমেন্ট করে নিয়েছি। এবার কি করবে যে সে কিন্তু 10 বছরের মধ্যে ওখানে কারেন্টলি খুঁটি বসাবে। হ্যাঁ, নিজের নামে কিন্তু করবে, লিজে যে আছে সে নিজের নামে করবে। বসালে কী হবে, এবার যে ও জমির খাজনা বা মানে কি যে অন্য মানুষ দিয়ে কিন্তু ইলেকট্রিক বিল কিন্তু হচ্ছে কি যে নিজের মানে কি বাড়িতে কারেন্ট দেওয়ার সময় নিজের নাম মানে কি যে সেই জমিতে খুঁটি বসায় নিয়ে দাবি করবে কি যে আমি 10 বছর কিন্তু ইলেকট্রিক বিলটি দিয়েছি, আর ওইটা ওই মানে কি পিলারটা আমার জমিতেই আছে, ওই জমিতেই আছে, 10 বছর ধরে বা 15-20 বছর ধরে আমি এটাকে দখলে আছি, তখন কিন্তু প্রবলেম হবে। তো এই ক্লজটা মানে কনসার্ন ক্রিটিসিজমটা এটাই যে ইনফাইনাইট পিরিয়ডের জন্য লিজের মানে কি এগ্রিমেন্ট করা যাবে না, এটা কেমন জানি হয়ে গেল, এটা কিন্তু খুব ডেঞ্জারাস ব্যাপার হয়ে যায়, তো এটার মিস ইউজ হতে পারে। তো এখানে একটা কনসার্ন মানে কি তৈরি হয়েছে। সেকেন্ডলি যে যে সয়েল হেলথ, যদি আমি যাকে লিজ দিচ্ছি সে যদি সয়েলটা খারাপ করে ফেলে তখন কী হবে? তখন আমাকে তো ক্ষতিপূরণ, আমার তো পাওয়ার কথা, আমার জমি থেকে নষ্ট করে দিয়েছে, সয়েল খারাপ করে দিয়েছে। কিন্তু প্রবলেম কি, এখানে ভালো করে ডিফাইন করেনি অ্যাক্টের মধ্যে যে সয়েল হেলথটা আসলে কী বলতে চাইছো, কেমন হলে ওটাকে মানে কি ড্যামেজ সয়েল বলবো আমি, তাহলে ওটার জন্য আলাদা ক্ষতিপূরণ কত টাকা দেবে না দেবে কিচ্ছু বলা নেই সেখানে। তো এখানে এটা একটা অবজেকশন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো 5টা আমরা অ্যাক্ট করলাম, আরও 2-1টা ছিল কিন্তু আমি বললাম না, আমি একটা তো নিজেই বুঝতে পারি না আর কি বলবো। আর কনসার্নগুলো ঠিক আছে, 1-2টো মিস হতেই পারে, আমি মানে তোমরাও একটু দেখে নিও কোথাও থেকে। আর হচ্ছে কি কনসার্নগুলো বললাম আমি, হ্যাঁ এগুলো ঠিকঠাকই আছে, এগুলো কিন্তু প্রশ্ন উঠছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা এবার আসি আমরা যেহেতু আমরা এই টপিকটা শেষ করলাম, কিন্তু সঙ্গে 2টো টার্ম আমরা জেনে নিই যেগুলো মানে কি যে এই টপিকের মধ্যে পড়ে, মানে কি এই সবগুলো টপিকের সাথেই কিছু না কিছু কোনো না কোনোভাবে ওতপ্রোতভাবে জড়িত আছে। এরকম 2টো টার্ম আমরা পড়ি। 1 নম্বর টার্ম হচ্ছে ক্যাডাস্ট্রাল ডাটা। ক্যাডাস্ট্রাল ডাটা মানে কি, ধরো হচ্ছে কি এটা আমার জমি, এবার এটা জমিটা কি আয়তক্ষেত্রাকার একটা জমি আছে, আয়তক্ষেত্রাকার জমি। তো এবার এটার পাস্ট জমি কেমন ছিল, প্রেজেন্ট কেমন আছে, ভবিষ্যৎ কেমন হবে মানে কি মানে কার অধিকারে থাকবে, পাস্টে কার অধিকারে ছিল, প্রেজেন্টে কার অধিকারে ছিল মানে কি আছে, এবং ভবিষ্যৎ কার কাছে থাকবে, সেটা হচ্ছে কি যে একটা মানে সেটা হচ্ছে কি একটা রেকর্ড থাকবে। যেমন কি আমি তো কি মানে কি কিনেছি ধরো এই জমিটা, ধরো 10 বছর আগে, আমি কি করলাম এখান থেকে এইটুকু জায়গা আমি বেচে দিলাম, তাহলে সেই রেকর্ড থেকে যাবে, আচ্ছা এইটুকু জায়গা চলে গেছে, এবার তোমার রইলো এইটুকু, তাহলে এটাকে ম্যাপে আপডেট করে রাখো। তো ভবিষ্যতে তুমি এইটুকুই ক্লেম করতে পারবে, এর থেকে বেশি এইটুকু ক্লেম করতে পারবে না। মানে এমনিতে তো পারবেই না, ঠিক আছে, কিন্তু সঙ্গে মানে যে জমিটা বিক্রি হয়ে যাচ্ছে সঙ্গে সেটাকেও যেন আপগ্রেড করে রাখা, স্পেশালি জিও ইনফরমেশন হিসেবে জিওগ্রাফিক্যালি আপগ্রেড করে রাখা ম্যাপের মাধ্যমে। শুধুমাত্র ম্যাপও নয়, পারলে হচ্ছে কি যদি ধরো যে নদী ভাঙিয়ে নিয়ে গেলো, এই পাশ দিয়ে ভেঙে গেলো, তাহলে জিওগ্রাফিটা কেমন হয় জমিটার, তো এটাকেও রেকর্ড করো অল টাইম, যত বেশি চেঞ্জ হচ্ছে সঙ্গে সঙ্গে রেকর্ডও করে রাখো। এটা হচ্ছে ক্যাডাস্ট্রাল ডাটা, ঠিক আছে। যে কোনো একটা জমির পাস্ট, প্রেজেন্ট, ফিউচার রাইট কেমন থাকবে, কেমন ছিল, কেমন জিওগ্রাফিক্যাল মানে কি শেপ ছিল, এখন কেমন আছে, ভবিষ্যতে কেমন থাকতে পারে, তার হচ্ছে সমস্ত রেকর্ড থাকলো। তাহলে কি এরপর বিচার করতে সুবিধা হবে, যে জমিটা হচ্ছে কি মিউটেশন যদি দেখা গেলো তোমার জমি আমার নামে রেকর্ড হয়ে আছে, তো এইভাবে ডিসপুট যে তৈরি হয়, তো সেই ডিসপুটটাকে রেজলিউট করা যাবে, ঠিক আছে। এবার আসি আমরা ল্যান্ড টিল্টিং।
টিটলিং, ল্যান্ড টিটলিং। ল্যান্ড টিটলিং মানে কি, কোনো কারণে দেখেন আমি যে ইনফর্মালভাবে কোনো একটা জমি আমি ভোগ করছিলাম, ওটার হচ্ছে দখল করে আছি, আমার কাছে জমিতে যাওয়ার কোনো জায়গা নেই, আমি ওখানেই আছি। তো গভর্নমেন্ট কী করলো, যে ফর্মালি আমাকে ল্যান্ড রাইটটা পার্মানেন্টভাবে দিয়ে দিল। এই ধরনের হচ্ছে কি ঘটনা, এই ধরনের হচ্ছে কি মানে কি ঘটনাগুলোকে বলা হয় ল্যান্ড টিটলিং, ঠিক আছে। আচ্ছা, তো মানে কোনো ইন্ডিভিজুয়াল হতে পারে বা ফ্যামিলিকে দিতে পারে, ঠিক আছে। তো আজকে আমরা কী কী বললাম, আজকে আমরা বললাম মডেল ল্যান্ড লিজিং অ্যাক্ট 2016 সঙ্গে ক্যাডাস্ট্রাল ডাটা আর হচ্ছে কি ল্যান্ড টিটলিং, ঠিক আছে। তো এই পর্যন্ত ছিল এই টপিকটা। তো নেক্সট ক্লাসে আমরা হয়তো এই চ্যাপ্টারটাকে শেষ করে দিব। তো সঙ্গে থেকো, যে শেষ মানে কি নেক্সট ক্লাসে আমরা যে পড়বো ন্যাশনাল ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম। তো অল দ্য বেস্ট, ভালো করে পড়ো, বাই।